সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় অন্তর্বর্তী না অন্তরীণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়েও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত অতিথি মহসিন রশিদ, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ। আপনাকে স্বাগত এই আয়োজনে। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। হামেদ টিকা এবং ইউনিসেফের আজকের যে সংবাদ সম্মেলন, এই বিষয়ক এটি নিউজের একটি বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে আমাদের হাতে আছে। তার একটা অংশ আমরা দেখে আসতে চাই। We only sent a letter in February on this. Again, please ask your contacts in the ministries and get right information. From 2004 across 2005 into 2006 we sent letters and we had 10 different meetings signalling this was a problem and signalling that the order for the vaccines needed to be given. They could not, and the reason I would say it could not go to open bidding at that point is because open bidding, we know, takes at least a year. It was also raised by the Deputy Executive Director of UNICEF who visited in August last year, and that was raised at the highest levels of government as well. আপনারা দেখছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন, আমরা সেটি দেখছিলাম। কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত অতিথি যুক্ত হবেন, সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত এই আয়োজনে। সোহরাব ভাই, আপনি পরে এসেছেন, কিন্তু আপনাকে আগে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে শুনছিলেন আমরা আসলে হামের ইস্যুটা নিয়ে আজকে ইউনিসেফের যে প্রতিনিধি বাংলাদেশে আছে রানা ফ্লাওয়ার্স, তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে উপদেষ্টাদের সাথে ওই সময় তারা 10 বার বসেছে এবং বারবার তারা সতর্ক করার চেষ্টা করেছে যে টিকা সংকটে পড়তে যাচ্ছেন আপনারা, এবং সেই সাথে তারা পূর্বাভাস দিয়েছে যে পরবর্তী 2 বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই আমরা আগেভাগে সতর্ক করেছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে, এবং তারা 5 থেকে 6টি চিঠিও প্রদান করেছে, এমন কথাও বলেছে। টিকা, হামের টিকার সংকট নাকি সংকট নয়, নাকি এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়, নাকি কিসের, মানে এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা কাটছে না কেন? ধন্যবাদ ভাইকে, শুভেচ্ছা। সংকট তো বটেই, সংকট না হলে প্রায় 500 না, প্রায় 580 480, হ্যাঁ, তো প্রায় 500 শিশু মারা গেছে। হয়তো টিকা নিলেও এর 2-1 মারা যেতে পারতেন, কিন্তু এই মহামারী হতো না। প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে কিনা। কারণ এটা তো টিকার উপর চালালে হবে না যে অক্সিজেন মাস্ক ফোটাও, মানে ত্রুটিপূর্ণ অক্সিজেন মাস্কের কারণে যদি শিশু মারা যায়, অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার জন্য যদি শিশু মারা যায় এবং মারা গেছেন, সেই দায় কে নেবে? এই সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী প্রথম বলেছিলেন যে এখন রোগী ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তার রোগীর কাছে যাবেন। কিন্তু আমরা বাস্তবে কী দেখব? সরকার টিকার সংকটের বিষয়টি সামনে এনেছেন, খুব ভালো। এটা অন্তর্বর্তী সরকারের দায়, বা তার আগের সরকারেও যদি দায় হয়। এই মুহূর্তে হামের যে এই প্রাদুর্ভাব বা মহামারী, এটাকে জরুরি অবস্থা ঘোষণা করে এই চিকিৎসাটা করা উচিত ছিল। প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দুর্বল, ভঙ্গুর, হয় যন্ত্রপাতি আছে লোকবল নেই, লোকবল আছে যন্ত্রপাতি নেই, ভালো চিকিৎসক নেই। এই সমস্যাটা তো দ্রুত সমাধান করা প্রয়োজন ছিল। আপনি যখন মহামারী বলছেন, সরকার কিন্তু মহামারী বলতে এখনো রাজি নয়, যদিও এটা সংক্রামক একটা রোগ, এবং যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সরকার বলছে এখনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে। কিন্তু আমরা যখন আসলে টেলিভিশনের মাধ্যমে দেখছি যে খুব অল্প জায়গায়, এমনকি হাসপাতালের ফ্লোরে আমরা বাচ্চাদের দেখতে পাচ্ছি। সেই বিষয়টিকেও কি আসলে অবহেলা করা হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? না, অবহেলা যখন সেখানে শিশু মারা যাচ্ছে, মানে চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, সেটা কি বলবো? মহামারী বলে আর মহামারী না বলে, মহামারী না বললে তো শিশুদের বাঁচানো যাচ্ছে না, মহামারী বললেও শিশুদের বাঁচানো যাচ্ছে না, যারা মারা গেছে। বিষয়টি হচ্ছে একটা সমস্যাকে কিভাবে দেখছে সরকার। প্রধান শুধু না,
সরকারের এই যে স্বাস্থ্য কাঠামো বা স্বাস্থ্য ব্যবস্থাপনা এর সঙ্গে জড়িত প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ, বহু বছর ধরে তো এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক থাকে না। চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, সেখানে অপারেশন করা যায় না। তো এর মানে প্রতিকার কি? আমরা ফ্যাসিবাদ দিয়ে শাসনামল থেকে বেরিয়ে আসলাম, অন্তর্বর্তী সরকার শাসনামল, ন্যায়ের শাসন, ইনসাফ, বৈষম্য অবসান ইত্যাদি ঘটানোর কথা বললেন। কিন্তু একটা রুটিন ওয়ার্ক, যে টিকার দেওয়ার ব্যবস্থাটি চলে আসছে বহু বছর ধরে, এখন সেখানে সেই প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে। না, ইউনিসেফই ব্যবস্থাপনার কাজটা করে, টিকা সরবরাহের কাজটি করে, এবং সেজন্য তারা একটা কমিশন নেয়। সেই কমিশন না দিতে চাইলে তাহলে সরকার যদি অন্যভাবে এই টিকাটি সংগ্রহ করে রেখে যেত, তাহলে তো এই প্রশ্ন উঠতো না। এবং ইউনিসেফ তো কারো পক্ষে না, সে আওয়ামী লীগের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, অন্তর্বর্তী সরকারের পক্ষে না বা বিপক্ষে নয়। তারা কিসের? তারা মানবিক কারণেই বলেছে। তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছে যে এটি না নিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এখন একটা হলো অবহেলা, দ্বিতীয় হচ্ছে যে এই অবহেলাটা কত গুরুতর এটা চিন্তা করা যায় না। কারণ মানুষের জীবন তো সবচেয়ে মানে সর্বশেষ অস্ত্র, মানে জীবনের কোনো বিনিময় হয় না। এখন এই যে প্রায় 500 শিশু মারা গেল, এর প্রতিকার কি? এর মূল্য কে দেবে? সরকার দেবে? দিতে পারবে না। সরকার যেটা পারে, প্রথমত হচ্ছে যে এই টিকা নিয়ে, যেহেতু বিদেশি সংস্থাও, আন্তর্জাতিক সংস্থাও, এই আন্তর্জাতিক সংস্থাও যেহেতু এই প্রশ্নটি তুলেছেন, সরকারের উচিত দ্রুত এটা তদন্ত করা। একদম, এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখা, সর্বোচ্চ সেবা দিয়ে তাদেরকে সর্বোচ্চ বাঁচিয়ে চেষ্টা রাখা। জি, নেওয়া। জনাব মহসিন রশিদ, আপনার কাছে আসি। এই যে দায় যে কাউকে আসলে দেয়া যায়, যখন অন্তর্বর্তী সরকারকে দায় দেওয়া হচ্ছে, তখন সেটি আবার বিভিন্নভাবে আমরা দেখেছি যে ইউনিসেফের উপর দায় চাপানো হচ্ছিল, যে তারা আসলে তাদের কমিশনের জন্য বারবার এ ধরনের কথা বলেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো ধরনের সংকটী টিকার ছিল না। অতি সম্প্রতি এরকম ঘটনাও আমরা শুনছি, এরকম কথাও শুনছি। আপনার কাছে কি মনে হয় পুরো বিষয়টিকে আসলে সরকারের কিভাবে হ্যান্ডেল করা উচিত? প্রথমত এটা একটা রুটিন ওয়ার্ক। আমাদের এই ইপিআই প্রোগ্রাম যেটা আছে, এটা আজকের থেকে না, অনেক পুরাতন প্রোগ্রাম, এবং আগের সরকারগুলি যারা ছিল তারা এইটাতে অনেককে ইনভলভ করে এই টিকার কাজটি করত। যেমনটি রোটারি, যেমনটি লায়ন্স, এদেরকে সবাইকে, যত সার্ভিস ক্লাবস আছে সবাইকে ওরা করে করতো। সো রুটিন ওয়ার্ক এই কারণে বলছি, বিকজ ডিজি হেলথের কাজ হলো টু সি দ্যাট ওনার কাছে এই টিকা আছে কি না, ইপিআই প্রোগ্রাম উনি চালাতে পারবেন কি না, এবং এটাতে কোনো সময় কোনো সমস্যা হয় না। ইভেন শেখ হাসিনার গভর্নমেন্টের সময় ইউনিসেফই বলছে 94% কাভারেজ ছিল, পরের লাস্ট ইয়ারের দিকে 83% কাভারেজ ছিল। তো টিকা আমরা জানি যে এখন ডিজি হেলথের আমরা কথা শুনেছি, উনি বলেছেন যে ওনারা সতর্ক করেছিলেন, নূরজাহান হেলথ উপদেষ্টার সাথে ওনাদের কথা হয়েছিল, ওনারা বাজেট দিয়েছিলেন, বাট ইউনুস পার্সোনালি বলেছে যে এইটা এত বাজেট দেওয়া যাবে না, এটা সংগ্রহ করা যাবে না, আমরা নিজেরাই জি ইউনুস নিজে ম্যানেজ করব, জি এমন কথাও তো বলেছেন। নাও হ্যাভিং সেড দিস, গতকালকে আমাদের ব্যারিস্টার আশরাফ একটি রিট পিটিশন করেছে ফর এন ইনকোয়ারি কমিশন, এবং কোর্ট রুল জারি করেছে। সে আরও চেয়েছিল যেন ইউনুস সাহেব বাইরে না যেতে পারেন, দেশের বাইরে। সো ওইটাতে রুল জারি হয়েছে। এখন গভর্নমেন্টের উপরে নির্ভর করবে যে এই যদি গভর্নমেন্ট না করে, বিকজ রুল নেওয়ার সময় অ্যাটর্নি জেনারেলের অফিস অপোজ করেছে। এই সরকারের তো কোনো দায় নাই, বিকজ দায় তো হচ্ছে ওই সরকার প্রকিউরমেন্ট করে নাই, ইউনিসেফও বলে গেল যে ওই সরকারের। সো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ইনকোয়ারিজগুলি গভর্নমেন্ট কেন অপোজ করছে? চায় নাই, অ্যাটর্নি জেনারেলরা অপোজ করেছে এইটা। বরঞ্চ বলা উচিত ছিল দ্যাট আমি কনসিড করছি, ইয়েস একটা ইনকোয়ারি হোক, এটা তো দেশ আর রাষ্ট্রের স্বার্থে।
কিন্তু তারা অপোজ করেছে। আরও একটাতে কালকে আরেকটাতে অর্ডার হবে, আরেকটা রিট পিটিশন কমিশন, যে ওনার যে দুর্নীতি যেগুলি আছে, উনি কিভাবে সরকার পরিচালনা করেছেন, অনেক দুর্নীতি, অনেক ঝামেলা করেছেন উনি। কোনো কারণে কি মানে বিএনপি সরকার কিছুটা সফটনেস দেখাচ্ছেন ডক্টর বিএনপি ইউনূসের প্রতি? সরকার, বা দেখেন অন্তর্বর্তী আমি সরকার? বিএনপি সরকারের সম্বন্ধে বা ওদের সমালোচনা করতে চাই না এই মুহূর্তে। 3 মাস হয়েছে তো, 3-3.5 মাস হোয়াটএভার। যদিও ইংলিশে বলে না মর্নিং শোজ দ্য ডে, তো মর্নিং যে ডেটা দেখাচ্ছে সেটা যে খুব আশাব্যঞ্জক তা না। বিকজ আই ডু নট সি আ টিম উইথ দ্য প্রাইম মিনিস্টার। আই ডু নট সি যে পোর্টফোলিওজ এলোকেশন যেটা হয়েছে সেটা প্রপারলি হয়েছে কিনা, ওইখানে সমস্যা আছে। এটা তো ওনার একক এখতিয়ার, কাকে নেবেন এবং পোর্টফোলিওস কাকে দেবেন, এই একদম একক এখতিয়ার। সো এটা উনি করেছেন। এখন আমরা যেটা সামনে দেখছি এইটা তো আমাদেরকে খুব আশা দিচ্ছে না, বাট তারপরেও সরাসরি এই মুহূর্তে আমি ক্রিটিসাইজ করব না। ওয়াই ডাজ দিস গভর্নমেন্ট ওয়ান্ট টু বি অ্যান এক্সটেনশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট? কেন অ্যাটর্নি জেনারেল কেন অপোজ করলো? ইনকোয়ারি হবে। এটা আপনি যে সে যে মুভ করেছে সে তো কিছু চাচ্ছে না, সে তো বলছে যে একটা ইনকোয়ারি করেন যে কার দোষ আছে, দ্যাটস ইট। দায়ীদের তো খুঁজে বের করতেই হবে, কারণ এটার সাথে জনসাধারণের আর স্বার্থ জড়িত। এইটা ওকে কেন ফাইল করতে হবে? এটা তো সরকার নিজেই এতদিনে করে নেওয়া উচিত ছিল। এইটা তো আজকের থেকে শিশু মারা যাচ্ছে না। সো দে হ্যাভ নট ডান। আজকে দেখেন কেন ফ্লাওয়ারকে এসে বক্তব্য রাখতে হলো, সে কার উপরে দায় চাপিয়েছে? একদম স্ট্রেট ক্যাটেগরিক্যালি দায় চাপিয়েছে ইউনূস সরকারের উপরে। সো এইটা যদি অ্যাটর্নি জেনারেল অপোজ করে, আমার বলার কিছু নাই। তখন এটা মনে হয় that this government is nothing but an extension of the Yunus government. অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আপনার কাছে একটু এই সরকারের প্রসঙ্গ নিয়ে একটু আসি। অনেকদিন পর আপনাকে যেহেতু পেয়েছি, 3 মাস হয়ে গেছে এই সরকারের। আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিতে দেখছি, ছোট ছোট অনেক জনবান্ধব কাজ তারা করছে। তারা বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন, ভূমি সেবাকে যতটা আধুনিক করা যায়, সহজ করা যায় সেই চেষ্টা করছেন। সেই সাথে এআই সিগন্যাল সিস্টেম, যেটি আমরা ঢাকাতে বেশ ভালো প্রভাব পড়তে দেখছি। এআই সিগন্যালের ভয়ে এখন মানুষজন আসলে রাস্তায় ঠিকমতো চলাফেরা করার চেষ্টা করছে। সেই সাথে আমরা আবার এই সরকারের কাছ থেকে শুনেছিলাম তারা বড় কোনো প্রকল্পতে আসলে যাবে না, কিন্তু আমরা দেখেছি পদ্মা ব্যারেজের মতো দীর্ঘমেয়াদী এবং বড় প্রকল্প তারা হাতে নিচ্ছে। বোয়িং কেনার যে বিষয়টা, যেটা নিয়ে এত বিতর্ক, সেদিকে তারা হাঁটছে। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন এই সরকারকে? আমিও তো মহসিন ভাইয়ের সঙ্গে এক সুর মিলে এটাই বলবো যে মাত্র 3 মাস। কঠিন কথা বলতে চাই না, কিন্তু সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসি না। সরকার অনেক কিছুই যা হওয়ার কথা না তা হচ্ছে, যা হওয়ার কথা তা হচ্ছে না। সুতরাং এটি হচ্ছে আমাদের পূর্ববর্ষ সব সরকারের জন্য প্রযোজ্য। তবে কিছু কিছু ক্ষেত্রে বলবো যে জনবান্ধব বা জনতুষ্টিমূলক কর্মসূচি, যেমন আমি সবচেয়ে উল্লেখযোগ্য বলবো যে কৃষকের ঋণ মওকুফ 10,000 টাকা পর্যন্ত। সাধারণ এই 10,000 টাকার জন্য থানায় নিয়ে যায়, নানা রকম তাকে হয়রানি করতে হয়, পালিয়ে থাকতে হয়। এটি একটি ভালো পদক্ষেপ। দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি কার্ডটা একটু, এটা উচ্ছ্বাস যতটা, এর মানে সুফল পাওয়াটা খুব কঠিন। আপনি সরকারের যে হিসাব, তাতে 1 কোটি লোককে কার্ড দেওয়া হবে, দেওয়া হয়েছে 37,000। 37,000 1 কোটিতে পৌঁছতে ক বছর লাগবে? আর যেহেতু ধরেন এটা দৈব চয়নের ভিত্তিতে করা হয়েছে, দৈব চয়ন হতে যে অমুক জেলার অমুক উপজেলার অমুক গ্রামে বা অমুক ইউনিয়নে, তার মানে অন্য ইউনিয়ন, অন্য উপজেলা, অন্য জেলার মানুষ কি ক্ষতি করেছে, আর কি মানে তারা কি, তাদের দোষ কোথায়, অপরাধ কি অপরাধ করেছে। সুতরাং এটি হওয়া উচিত ছিল যে সবচেয়ে নিঃস্ব যারা, তাদেরকে আগে, তারপর আরেকটু কম নিঃস্ব তাদের পরে, তারপর। কিন্তু এটা দেখা যাচ্ছে এলাকা ভিত্তিক। তারপর যে এলাকার লোক পেয়েছে পাচ্ছেন তারা খুব খুশি হবেন, কিন্তু যে এলাকার লোক পাচ্ছেন না, ওই এলাকার যে ইউনিয়ন, ওই এলাকার যে সংসদ সদস্য আছেন,
তিনি বুঝবেন যে কত ধানে কত চাল। মানে তারা তো চাইবে যে আমরা কেন বঞ্চিত হব? একদম সেই প্রশ্নের উত্তর তো তাকে আমরা দিতে কি হবে। এই সরকারকে নির্বাচন করে আনিনি? এটি একটি অন্যান্য এআই যে ট্রাফিক সিগন্যাল বললেন, এটা একটা ভালো পদক্ষেপ যদি এটা করতে পারে। এখন আমাদের এখানে বিচ্ছিন্নভাবে কোনো কাজ করলে সেটার ফল খুব দেয় না। সামগ্রিকভাবে আপনি ধরেন পুরো ঢাকা শহরে পরিকল্পনা করতে হবে। পুরো ঢাকা শহরে যে গণপরিবহনের এর যে পরিকল্পনাটা কি, কতগুলো অনেক বছর ধরে শুনেছিলাম যে সমন্বিত বাস সার্ভিস করা হবে, যে একটি রুটে একটি মানে একটি কোম্পানির অথবা সমন্বিত 10টি কোম্পানি মিলে একটি কোম্পানি করে তারপর বাস চলাচল করবে। তাহলে প্রতিযোগিতা হবে না, কী বলে লিজ দেওয়া হবে না, এবং বাস চালক এবং বাস চালকরা ওভারটেক করার চেষ্টা করবে না। এটি অন্য ক্ষেত্রে ধরেন আমিও একমত যে এই মন্ত্রিসভা গঠনের পর তো মন্ত্রিসভার কারো বা অর্ধেক সদস্যের সম্পর্কে তো প্রশ্ন এসেছে। প্রথমত হচ্ছে আমাদের রাজনীতিটা হচ্ছে বা আমাদের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে যতটা সফল, সরকার পরিচালনায় ততটাই বিফল। কারণ এই যে ধরেন একজন যিনি 30 বছর রাজনীতি করেন, তিনি কি করেন? ধর্মঘট করেন, আন্দোলন করেন, সভা সমাবেশ করেন, জনগণকে সংগঠিত করেন, কিন্তু সরকার পরিচালনার জন্য যে নিজেকে প্রস্তুত করা দরকার সেটি কতটা করেছেন, কতজন করেছেন? এটা ধরেন 30 জন মন্ত্রী আছেন, আরও 10 জন উপদেষ্টা আছেন, 30 জনের বেশি মন্ত্রী, 37 জন সম্ভবত। সবাই কি যেটি মহসিন ভাই বললেন যে যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের উপযুক্ত কিনা, সেই দায়িত্ব নিতে তিনি আগ্রহী কিনা। আমরা অনেক সময় দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগে বিএনপি সরকারের আমলে কাউকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। আবার প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী, ধরেন সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষায় দরকার আছে, স্বাস্থ্যসেবায় দরকার আছে, সংস্কৃতি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এই ধরনের যে মানে ক্ষুদ্র মানে স্বল্প পরিসর যেগুলো বা কার্যক্রম কম, সেখানে কেন একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, আবার উপদেষ্টাও আছে। মানে এক ধরনের সবাইকে খুশি করার একটা চেষ্টা আছে এই সরকার গঠনে, এবং এই ধরনের চেষ্টায় কিন্তু বিপদ আসতে পারে, বিপদ আনতে পারে। আওয়ামী লীগ সরকারে ছিল সবাই এক হাতে, আর এই সরকার মনে হচ্ছে কারো হাতে নেই। তো সুতরাং এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি না হলেও সমন্বয় নাই যে এটা তো নিশ্চিত। জি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে একজন দর্শক আছে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি কিন্তু পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, ঠিক আছে? জিয়াউর রহমানের সবচাইতে বড় অর্জন ছিল তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ঠিক আছে? কিন্তু তার দল বিএনপি অনেকগুলো দলকে যে নিষিদ্ধ করলো, তাতে জিয়াউর রহমানের এই যে অর্জনটা কিছুটা মেলানো হলো কিনা, এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। পিন্টু তিওয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমি কুড়িগ্রামের বুরুঙ্গামারি থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করবেন। আমার দুইটা বাচ্চা, একটার বয়স হলো 5 বছর আর একটার বয়স হলো 3 বছর। এই দুইটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে মানে 2 বছরের সময়ের হয়রানি আর 8 বার আমার কাছ থেকে টাকা নিয়েছেন 300 করে, যেখানে ফি হলো 100 টাকা। আর জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন সম্পূর্ণ করুন। হ্যাঁ, আর জন্ম নিবন্ধন কিছু কিছু জিনিস পেন্ডিং এ রেখে আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য সে ইউনিয়ন পরিষদ থেকে 6 প্রকার আমাকে জন্ম নিবন্ধন দিয়েছে।
জনাব মহসিন রশিদ, আমাদের সঙ্গে দুজন দর্শক ছিলেন পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে। তিনি প্রশ্ন করেছেন যে জিয়াউর রহমানকে আমরা জানি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি, কিন্তু তার ছেলে আসার পর তারেক রহমান যখন আসলে দেশে আসলেন, এরপরে কিছু দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বা দলকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এতে জিয়াউর রহমানের অর্জন ম্লান হয়ে যায় কিনা? না না, ইউসি, এই আইনটাই তো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, এই যে নিষিদ্ধ করাটা বা এইসব। তার কারণ হচ্ছে একদিকে আপনি সংবিধান চালাচ্ছেন, যেখানে আপনার রাইটস আছে, অধিকার আছে, আপনার অ্যাসোসিয়েশন করার অধিকার আছে, সব কিছু আছে। আর সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি নোটিফিকেশন দ্বারা, এই আইনে নোটিফিকেশন দ্বারা এটা করেছে। সো এই সরকার কি করেছে? এই সরকার কোনো নতুন নোটিফিকেশন দেয় নাই, কিন্তু পুরান নোটিফিকেশনটাই চলছে। জি, হ্যাঁ, ওরা খালি এটাকে বিল আকারে করে ইয়ে করেছে, আইনে ইয়ে করেছে। সো কোয়েশ্চেন ইজ, দিস ক্যান বি চ্যালেঞ্জড। সো আই ডোন্ট নো, সামবডি, কেউ না কেউ আসবে, চ্যালেঞ্জ করবে, কিন্তু এই চ্যালেঞ্জটা হবে ফর হিস্ট্রি রেকর্ড, বিকজ এরা এসে অপোজ করবে। দে ডোন্ট ওয়ান্ট টু ফেস, যাদের কথা হচ্ছে, যাদেরকে ইয়ে করা হয়েছে, লেট আস বি ভেরি ক্লিয়ার, সে তো আওয়ামী লীগের কথা বলছে ইনডাইরেক্টলি। তো আওয়ামী লীগ তো ছোট দল না, আওয়ামী লীগের 4-5 কোটি কমপক্ষে সমর্থক আছে। আপনি আওয়ামী লীগের ভোট নিয়েছেন, আওয়ামী লীগের সমর্থকদের, ঠিক আছে। এখন আপনি বলবেন যে ওইটা এইভাবেই থাকবে, এটার তো একটা রিপারকাশন আছে, সিরিয়াস রিপারকাশন আছে, আই এম টেলিং ইউ, ভেরি সিরিয়াস। এটা ওদেরকে বোঝা উচিত, বিকজ যদি ওপেন পলিটিক্স হয়, আপনি দেখছেন যে কে কী করছে, কে কী করছে না, কিন্তু যদি আন্ডারগ্রাউন্ড চলে যায়, দেন তো ইনসার্জেন্সির ভয়ও থাকতে পারে বাংলাদেশে। অ্যান্ড ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। জি। জনাব সোহরাব হোসেন, আপনার কাছে আসি। আর একজন দর্শক ছিলেন, তিনি প্রশ্ন করলেন যে তার 2টি বাচ্চা আছে, জন্ম নিবন্ধন করতে গিয়ে কী ধরনের হেনস্থার শিকার তিনি হয়েছেন। তিনি 8 বার 300 টাকা করে দিয়েছেন, যেটা দেওয়ার কথা 100 টাকা করে, এবং 6 ধরনের পেপার তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই হয়রানি নিয়ে আসলে কি বলতে চাইবেন? মানে এই ভদ্রমহিলা যে এই দর্শকের, তার অভিযোগ সত্যই ধরে নিই, তার নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, এবং তার নিজের সন্তানের জন্ম নিবন্ধন করতে যে 2 সন্তান, মানে তাতে মনে হয় দেশের সরকার নেই, প্রশাসন নেই, জনসেবা বলে কিছু নেই। আইন আছে, আইন প্রতিপালন করা হয় না। এবং ওই এলাকা আমি জানি না যে এটি 5 বছর বলেছেন, তাই 5 বছর তো শুধু এই সরকারের এই 3 মাসের সময় 2 না, বছর ধরে ঘুরছেন তিনি। 2 বছর ধরে ঘুরেছেন। তাহলে অন্তর্বর্তী সরকার ছিল, আবার সেই প্রশ্ন, অন্তর্বর্তী সরকার এসে প্রথমেই যেটা করলো যে স্থানীয় সরকার সংস্থা সব বাতিল করে দিল, একদম। এবং এমন ধরপাকড় করলো যে অনেকে নিজেরা আত্মগোপনে চলে গেলেন। আর তারপরেও তো কেউ না কেউ ছিলেন, হয়তো সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, না হলে ঘুষ চাইবেন কী করে, 100 টাকাটা 300 টাকা নেবেন কী করে, কারা করেছে। আমি এখানে প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব। প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল বাউফলের একটি মেয়ে, একটি ছোট্ট মেয়ে, যে এখানে একটি সেতু দরকার, এবং প্রধানমন্ত্রী নির্দেশে তার সড়ক পরিবহন মন্ত্রী সেখানে যেয়ে সেই সেতুটি উদ্বোধন করে আসছেন। তো ওই সেতুর চেয়ে তো জন্ম নিবন্ধন অনেক বেশি জরুরি। আমরা আশা করব যে এই অভিযোগ, তো সেতু তো একটি এলাকার একটি অবকাঠামোর বিষয়, এরকম অভিযোগ ঘরে ঘরে আছে, প্রতি গ্রামে গ্রামে আছে, ইউনিয়নে আছে। এটি কে তদারক করবে? এত বড় দলের কর্মীরা কী করছে? আবার কর্মীরা গেলে যে সেবা পাবে তার নিশ্চয়তা কি? মানে এটা একটা অরাজক, নৈরাজ্যকর অবস্থায় আমরা বসবাস করছি। মানে এর থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এই যে অভিযোগ, দ্বিতীয় যে এর আগের যে দর্শক বললেন, তিনি বলছেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাতে মনে হয় না যে তিনি আওয়ামী লীগের সমর্থক। তিনি একটা বিবেক বোধ দ্বারাই কিন্তু এই প্রশ্নটি তুলেছেন যে আমি যে দলেরই সমর্থক হই, বা আমি যদি বিএনপিও করি, একটি দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কেন? অন্য দল ক্ষমতায় এসে তো আরেকটা দলের কার্যক্রম নিষিদ্ধ করবে। মানে নিষিদ্ধ করা আর গণতন্ত্র, এটা একসঙ্গে চলতে পারে না। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, বা আদালত বিচার করছে।
আর আমরা সবসময় শুনে আসছি, বিশেষ করে এই সরকার নির্বাচনের আগ থেকে পরের অংশেও বারবার বলেছে যে গণতন্ত্রের পথে যাত্রা আসলে আমাদের শুরু হলো। সেই যাত্রায় আপনি বলছেন যে এটি আসলে গণতান্ত্রিক কাজ হলো না। আরও একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আপনি সংযুক্ত আছেন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নটি করতে পারেন। আপনার টেলিভিশনের ভলিউমটি একটু মিউট করে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন আমি করুন। রাজশাহী থেকে আমজাদ বলছিলাম। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, ওই সোরাব ভাই আছে, জি, এনসিবি বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আর এনসিবি মঞ্জুরুল ইসলাম আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবে। আওয়ামী লীগ কে নিয়ে রাজনীতি করতেছে, এনসিবি আবার জামাতে ইসলাম রাজনীতি করতেছে। তারপরে এখন তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে তো বিএনপির জন্য সমস্যা। আওয়ামী লীগের যদি স্পেস দেওয়া হয় তাহলে তো ওরা ওপেন রাজনীতি করবে, তাহলে সরকারের জন্য সমস্যা হওয়ার কথা না। আপনার প্রসঙ্গ নিয়ে আসলে আমরা কথা বলবো, এই অংশে কথা বলছি না, তবে এই অংশ নিয়ে আমরা কথা বলবো। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু মহসিন রশিদ আপনার কাছে একটু আসি। এই সরকারের একটি কার্যক্রম নিয়ে সাম্প্রতিক সময়ে কথা হচ্ছে, সেটি হচ্ছে সম্পদের উপর ট্যাক্স বসানোর চিন্তা করছে এই সরকার। সেই বিষয়টি নিয়েও বিতর্ক উঠছে যে সম্পদের উপরে ট্যাক্স বসালে সেটি আসলে জনগণ মেনে নেবে কিনা, উপার্জনের উপর নয় কেন, এবং বিনিয়োগের উপর এর কোনো প্রভাব পড়তে পারে কিনা। আপনার কাছে কি মনে হয় এটি কেমন সিদ্ধান্ত হতে যাচ্ছে? কিসের বিনিয়োগ? মানে বাংলাদেশে বিনিয়োগ কে করবে? মানে লোকাল বিনিয়োগই নাই, বাইরের বিনিয়োগ কি হবে? মানে লোকাল বিনিয়োগের কথা বলছে, ধরেন আপনার 1 কোটি টাকা লোকাল আছে, তো নাই, এই পরিবেশে আপনি করবেন কিনা? লোকাল বিনিয়োগ কেউ করবে না, লোকাল বিনিয়োগ নাই। আপনার বাইরের বিনিয়োগ নাই। ইউসি প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে অর্থনীতি এমন একটা পর্যায়ে আছে যে রেভিনিউ, আপনি কত 9 লক্ষ টাকার বাজেট দিচ্ছেন, 3 লক্ষ কোটি টাকা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট, যেটা আমি এদিক ওদিক জি, দেখেছি, জি। ঠিক আছে? এই আনবেন কোত্থেকে টাকা? টাকা আনার তো একটা ব্যবস্থা করতে হবে। আপনাকে টাকা দেবে কে? কেন দেবে? ইনভেস্টমেন্ট কেন আসবে দেশে? ইউসি, নাম্বার 1, আপনার ট্যাক্স রিজিমটা ঠিক না। আপনার এখানে এসআরওর যে একটা রিজিম চলে, ঠিক আছে, ইউ আর নেভার শিওর যে কোন দিন কখন কার উপরে কোন ট্যাক্সটা লাগিয়ে দেবে। আবার 24 ঘন্টা পর আবার সেটা উইথড্র করে নেবে। অমুককে ফায়দা দিল, দেওয়ার পর উইথড্র হয়ে গেল, যেটা এই দেশে চলে। সো এসআরও রিজিম ইজ আ ভেরি ব্যাড রিজিম। কেন এসআরও হবে? কেন এটা থাকবে? সুশি, আপনার এখানে অর্থনীতির অবস্থা জানেন? ইন্টারনাল রেভিনিউ জেনারেশন যেটা হয়, সেটা ইনকাম ট্যাক্স থেকে, মানে ডাইরেক্ট ট্যাক্সেশন যেটা, সেটা খুব নমিনাল, হার্ডলি 15-16% হবে। বাট বাল্ক অফ ইউর রেভিনিউ জেনারেশন যেটা আছে সেটা ইনডাইরেক্ট ট্যাক্সেশন। ইনডাইরেক্ট ট্যাক্সেশন বলতে আমি বলছি ডিউটিস, ভ্যাট, এই 2টা খাত থেকে আপনার টাকা আসবে। এটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল হলো আপনি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এদিক ওদিক থেকে আপনার টাকাটা আপনি যদি আনতে পারেন, ইউসি আপনার প্রজেকশন হ্যাজ বিন ভেরি ব্যাড। এই $1.4 বিলিয়ন IMF আপনাকে দেয় নাই, ঠিক আছে, যেটা দেওয়ার কথা ছিল, বিকজ ইউর টিম ওয়াজ ব্যাড। ইউর টিম ডাজ নট আন্ডারস্ট্যান্ড ওদের। ইউসি কিছু কিছু জিনিস আছে যেটার ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। আমি আর আপনি যে ভাষায় কথা বলছি ওইটা না, ওইখানে টেকনিক্যাল ভাষা থাকে অনেকগুলি। ওকে, আপনি এখন দেখেন জনগণ কোথায় যাবে? পাওয়ারে আপনি বাড়াচ্ছেন, আপনার গ্যাসের টাকা বাড়বে, আপনার ট্যাক্সেস আপনার উপরে, আপনাকে যে বোঝাটা দেবে ট্যাক্সেসের, নট অনলি দ্যাট, আমি বলি এনবিআর ভার্চুয়ালি এক্সটর্শন করবে। যারা টাকা দেয়, যা গুড ট্যাক্স পেয়ার্স, ওদের উপরে আরও বোঝা দেবে, বিকজ এটা তো আপনাকে টাকা আনতে। সো বাজেটটা ব্যালেন্স করা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি এই 9 লক্ষ টাকার বাজেট ব্যালেন্স কিভাবে করবেন? আপনি টাকা ছাপাতে পারেন, দ্যাট ইজ, যেহেতু আপনি লোকালি এখন টাকা ছাপান, আপনি ছাপাতে পারেন।
ছাপালে ইনফ্লেশন যাবে কোথায়? অনেক উপরে চলে যাবে। তাহলে সো আমাদেরকে তো এই যে ব্যালেন্সিংটা করা, ইট ইজ নট ইজি। আপনি ব্যাংক বরোয়িং করবেন, আরেকটা ওয়ে হলো যে ব্যাংক থেকে টাকা তুলবেন। 55% তো অলরেডি তুলে ফেলেছেন, ব্যাংকের কাছে টাকা নাই। এখন ব্যাংকের রিক্যাপিটালাইজেশন যদি না হয় তো ব্যাংক হ্যাজ গট নো মানি। তারপরে আপনি যেভাবে এনবিআর অ্যাকাউন্টস ব্লক করা শুরু করেছে, আই মিন ছোট ছোট অ্যাকাউন্টস, স্মল অ্যাকাউন্টস ব্লক করছে, হ্যাঁ, এক্সটর্শন, দিস ইজ হোয়াট ইজ এক্সটর্শন, ইউ সি। সো এইখানে আপনি আইন করে একটা সিস্টেমে আনেন না এগুলি। এনবিআরকে আপনি কেন দিয়েছেন? লেট ইট গো থ্রু আ কোর্ট, স্পেশাল কোর্ট থাকবে, সেখানে গিয়ে বলেন, মানে আপনাকে আইনটা ঠিক করতে হবে। আপনার এখানে বিদেশি বিনিয়োগ কেন আসবে? আপনার কোর্ট কাচারি ঠিক নাই, আপনার একটা কন্ট্রাকচুয়াল প্রবলেম হলে ওইটা 10 বছর লাগে, আপনার আরবিট্রেশন যে যদি আপনি যান, আরবিট্রেশন নয় হয়ে গেল, তারপর এটা কোর্টে গিয়ে আটকায় যায়। ইউ সি, উই আর নট অনেস্ট পিপল। শোনেন, আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, আমরা অনেস্ট লোক না, উই আর অল ডিসঅনেস্ট পিপল। এইটা নিয়ে আপনাকে এগোতে হবে। যারা জয়েন্ট ভেঞ্চারে আসে, আমি অভিজ্ঞতার থেকে বলছি, যারা জয়েন্ট ভেঞ্চারে আসে এখানে বিনিয়োগ করে, পরে এটা আপনি নিজেই ইয়ে করে নিতে চান, ওদেরকে কুক্ষিগত খেদায় করে দেন। ফেলছে। কেউ হয়তো গুন্ডা দিয়ে খেদায়, কেউ হয়তো সরকারকে ব্যবহার করে খেদায়। সো ইউ নো, ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড মাই প্রাইম মিনিস্টার হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড অল দিস। ঠিক আছে, তারপরে আপনি ধরেন আপনার যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন, ওনার সম্বন্ধে তো নিজেই আমি পড়েছি যে উনি কিভাবে সেরিনা হোটেল অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জ এর নানান কথা আছে। হ্যাঁ, আপনাকে এখন যেটা করতে হবে যে যে টাকাগুলি বাইরে আছে, ইকোনমির বাইরে যে টাকা আছে, সেটাকে আপনি ইকোনমির মধ্যে নিয়ে আসেন। কিন্তু যদি আপনি বলবেন যে তুমি 10% ট্যাক্স দিয়ে তোমার হোয়াইট করে নো নো নো, নাথিং ডুইং, ওইগুলি না। ইউ হ্যাভ টু, আপনি এটা স্টক মার্কেট থেকে শুরু করেন, ডিরেগুলেট দ্য স্টক মার্কেট। আমাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্টের ফিসক্যাল পলিসিস সবগুলি গোলমাল আছে। আপনার এখানে তো 40টা ব্যাংক চলতেই পারে না। আপনি ডিপোজিট কার থেকে নেবেন? আপনি ডিপোজিট আনবেন, বিনিয়োগ করবেন, এই তো ব্যাংকের কাজ। হ্যাঁ, এখন তো মানুষ আর ব্যাংকে টাকা রাখতে চায় না, টাকা তো সব ডুবে গেছে। যার টাকা এনেছেন, যেখানে ঢুকিয়েছেন, যে আচ্ছা মানুষ দেখে যে আচ্ছা এখানে আমাকে 12.5% পাচ্ছে, অমুক তো 11.5 দিচ্ছে, গেছে 12.5 13 মধ্যে গিয়েছে, সব শেষ হয়ে গেছে টাকা। জি, আমি একটু তো এগুলি ঠিক করতে হবে। তো আপনার এই ঠিক করার কি আপনার মানে ঠিক বর্তমান করার একটা অংশ কি এটা হতে পারে যে সম্পদের উপর ট্যাক্সেশন করলে সেটা হচ্ছে তাদের জন্য সহজ কি হবে, হবে? তাদের জন্য সহজ আপনি হবে। জনগণের উপরে কত বোঝা দেবেন ট্যাক্সের? মানুষ তো যে মিষ্টি কিনে ওইটার মধ্যেও ট্যাক্স দেয়। এভরিথিং দ্যাট ইউ ডু আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি কলম কিনছেন, ট্যাক্স দিচ্ছেন। আপনি বলেন না, ইউ টেল মি ওয়ান আইটেম যেখানে আপনি ট্যাক্স দিচ্ছেন না। একদম You see? একদম। জনাব সোহরাব হাসান, আপনি এই বিষয়ে মন্তব্য করতে চাইবেন কিনা? এই সম্পদের উপর যে আসলে করের বিষয়টা আসছে, সেটি নিয়ে আসলে সেটি ভালো না, কিছু হতে এটা যাচ্ছে কিনা? ইতিনেতি তো দুটোই আছে। আর এই উদ্যোগটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেও নিয়েছিলেন, যখন আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি সমালোচনার মুখে বা বিরোধিতার মুখে এটা রাখতে পারেননি, তখন আর সম্পদ করটা নেওয়া হয়নি। এখন সম্পদ কর কার উপর ধার্য হবে, কিভাবে ধার্য হবে, সবার সেক্ষেত্রে ন্যায় কতটা প্রতিষ্ঠিত থাকবে, না একজনের উপর অন্যায় হবে, জুলুম হবে আর একজনকে। তবে একটু ছোট করে বলি, আমি যদি আমার বাবার সম্পদ পাই বা আমি যদি আমার দাদার সম্পদ পাই, সেই সম্পদটা কিন্তু আমি পাচ্ছি কিভাবে? পেপারসের মাধ্যমে। আমার হাতে কিন্তু পয়সাটা নাই। আমি যদি সেই সম্পদটা, সেটার উপর যদি ট্যাক্স দেয়, তাহলে সেটা তো আমার জন্য বোঝাও হয়ে যাবে। হ্যাঁ, বোঝা হবে যদি ওই সম্পদটা কোনো উৎপাদনশীল কাজে ব্যয় না হয়। কিন্তু যদি ধরেন আপনার ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটটা ভাড়া দেন, তখন তো আপনি ভাড়া আপনি পাচ্ছেন। সেটা ভাড়া পাচ্ছেন, আপনি আয় পাচ্ছেন। কিন্তু যদি আমার ভিটে মাটি হয়, হ্যাঁ, যদি আমার ভিটে মাটি হয়, হয়তো দাদার কাছ থেকে আমি ভিটে মাটি পাইলাম, আমার মনে হয় না যে ভিটেমাটির উপর ট্যাক্স বসবে। সম্পদ কর বসলেও ভিটেমাটির উপর কর বসবে না। আচ্ছা। এইটা বড় বড় যাদের অট্টালিকা আছে, স্যার, ভাড়ার উপরে আপনার তো ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স দিচ্ছেন তো আপনি। ইনকাম ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওই ফ্ল্যাটের উপরেও দিতে হবে আমাকে, ফ্ল্যাটের হ্যাঁ, হয়তো মূল্যের উপরেও দিতে হ্যাঁ, হবে। মানে আয় বর্ধনশীল ওই প্রতিষ্ঠানের উপরও হয়তো একটা কর দিতে হবে, এবং সেটা
ওই ভাড়ার উপর যে কর তার চেয়ে কম হবে আমার ধারণা। এটি নিয়ে বিতর্ক, এবং অর্থনীতিবিদ যারা আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে আলোচনা করে অনেক দেশে কিন্তু এই সম্পদ কর সম্পদের উপর আছে। ট্যাক্স আছে। আচ্ছা, আবার কিন্তু আমাদের কর ধার্যের ক্ষেত্রে ন্যায্যতাটা নাই। একজন রিক্সা চালকও 1 সের চাল কিনতে যে ট্যাক্স দেয়, একজন কোটিপতিও একই ট্যাক্স দেন। সুতরাং এই বৈষম্য দূর করতে হবে। অন্তর্বর্তী না অন্তরীণ, এই বিষয়টি নিয়ে প্রসঙ্গের বিষয়টি কেন আসলে এসেছে সেটা নিয়ে এই অংশে আলোচনা করতে চাই। আওয়ামী লীগ ব্যাক করেছে কিনা সেই প্রশ্ন নিয়ে গত দুদিন ধরে বেশ আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি নানা ধরনের। সেই আলোচনা আমরা একটু করতে চাই এই মুহূর্তে। জনাব সোহরাব হাসান, মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্টকে ঘিরেই মূলত এই আলোচনার জন্ম দিয়েছে। সেই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা আসিফ নজরুল, তাকেও এই প্রসঙ্গে একটি কথা বলতে শুনেছি। আমি একটু যদি স্ট্যাটাসটা ছোট করে, আমি দুই উপদেষ্টার আপনি বলেছেন তাহলে আমার আর বলার দরকার নেই, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। এবং সেই সাথে আমাদের বর্তমান তারেক রহমানের প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জাহেদ, তিনি বলেছেন যে আমরা শেখ হাসিনার সাথে ইনসাফ করব। মানে এই প্রসঙ্গগুলো আসলে এখন কেন আসছে? না, এটি ভালো। প্রথমে আমি তথ্য উপদেষ্টা বক্তব্য নিয়ে বলি যে ইনসাফ করব, মানে বিচারের নামে যাতে অবিচার না হয়। এটি মাহফুজ আলমের বক্তব্য এটাও ছিল। শুধু শেখ হাসিনার প্রশ্ন না, ছিল বিচারের নামে যাতে অবিচার না হয়। সেটি সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি উপদেষ্টা যখন দিয়েছে যে ইনসাফ করব, আর এটি তো স্বাগতই জানাই। কিন্তু ইনসাফ এটা শুধু মুখে নয়, বাস্তবে যাতে হয়। দ্বিতীয় হচ্ছে যে মাহফুজ আলম যে প্রশ্নগুলো তুলেছেন, তিনি এখন তো একজন ব্যক্তি, নাগরিক হিসেবে তুলেছেন। এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এবং তার মূল প্রশ্নটা কি? মূল প্রশ্ন হচ্ছে যে আমরা জুলাই অভ্যুত্থান যে উদ্দেশ্যে করলাম, যে লক্ষ্যকে সামনে রেখে করলাম, সেই লক্ষ্যগুলো যদি একে একে অপসৃত হয়ে যায়, পিছনে পড়ে যায়, তাহলে তো পুরানো ধারাই ফিরে আসলো। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল কি? অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, অবিচারের বিরুদ্ধে বিচার প্রতিষ্ঠা, এবং দমন পীড়নের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি, সামাজিক সংহতি প্রতিষ্ঠা। কিন্তু সামাজিক সংহতি কি আছে? অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে কি আমরা সামাজিক সংহতি, সামাজিক সম্প্রীতি পেয়েছি? অপরাধ করেছে মব। কোনো দেশে, যে দেশে ন্যূনতম আইনের শাসন আছে, সে দেশে মব চলতে পারে? মব দিয়ে আপনি প্রতিষ্ঠা করলেন যে এটাই বিচার। অর্থাৎ আপনার মনে হলো যে এই বিচারকের আজকে এজলাসে বসা উচিত নয়, আপনি ঠিক করলেন তিনি বসতে পারবেন না। এই উপাচার্যের আজকে তার চেয়ারে বসা উচিত নয়, তিনি তাকে বসতে দিলেন না। এই ঘটনাগুলো ঘটেছে। তো বরং এখানে একটু প্রশ্ন আসে, মাহফুজ আলম আজকে যে প্রশ্নগুলো তুলেছেন তার কিছু কিছু কিন্তু তিনি যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তা সে সময়ের ঘটনাও আছে। তবে তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার, তিনি অন্তরীণ বলছেন। আমি জানি না যে অন্তরীণ কোন অর্থে বলছে, বন্দী সরকার হিসেবে না কি হিসেবে। তিনি বিভিন্ন সময় আক্ষেপ করেছেন যে তিনি উপদেষ্টা ছিলেন কিন্তু তিনি আসলে অনেক কিছু জানতেন না এবং অনেক কিছু পারেননি। এটাও বলেছেন যে প্রশাসনটা আওয়ামী লীগ ও জামাত ইসলামী ভাগাভাগি করে নিয়েছে। যদি সেটাই হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার হয়েছে সেই সরকার কোথায় ছিল, কি করেছে? এবং যদি নির্বাচনই তাদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে, তাহলে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারতেন, তাহলে এত বিতর্ক হতো না, অন্তত এই দায় নিতে হতো না। দ্বিতীয় হচ্ছে যে আসিফ নজরুল যে জবাব দিয়েছেন, আসিফ নজরুল উপদেষ্টা, সাবেক আইন উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, আওয়ামী লীগ ছিলই। এটা কিন্তু আরো ভয়াবহ। অর্থাৎ অন্তর্বর্তী 5 আগস্টের পরও আওয়ামী লীগ যথারীতি বহাল ছিল। তিনি বলেছেন আওয়ামী লীগের দম্ভ, অহংকার এগুলো আসলে না, এগুলো তো বলছে এখন এটা প্রকাশ পাচ্ছে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকরা বা নেতাকর্মীরা যেসব দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হলো সেই উদ্দেশ্য কতটুকু হলো। আমি একটাই যদি বলি এখানে, যে একটা নির্বাচন হয়েছে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে। এটা কতটা সুষ্ঠু, কতটা মানে প্রশ্নহীন হয়েছে সেটা না, মানুষ ভোট দিতে পেরেছে। যে 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, এইটুক কৃতিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিতে পারে। এর বাইরে যা কিছু হয়েছে
সবটাই কিন্তু আজকে প্রশ্ন জি উঠেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মহসিন রশিদ। একেবারে শেষ অংশে আছে, আপনাকেও আমি সেই স্ট্যাটাসটি কিছুক্ষণ আগে পড়ে শোনাচ্ছিলাম এবং সেই সাথে আমাদের সাম্প্রতিক যিনি উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হবে, তিনি যদি মুক্তি পান সেখানে সেটিও তারা টেকনিক্যালি সেটি মেনে নেবে। এটাই হচ্ছে ইনসাফ, তারা ইনসাফ কার্যকর করতে চায়। আর আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গটি নিয়ে যখন এত আলোচনা, তখন ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। কি বলতে চান? না না, এটা তো খুব সিম্পল। আপনি এই দেশ থেকে 5 কোটি লোককে বের করে দিতে পারবেন না, ওরা আছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেলেন, ওনার জানাজায় দেখেছেন লক্ষ লক্ষ লোক হয়েছে। ওর আগে যে উনি তো মারা গেছেন এই সময়, জি। তারেক সাহেবের সময়, বিএনপির সময়, কিন্তু ইউনূসের সময় হুমায়ুন মজিদ মারা গেছিলেন, যিনি ইন্ডাস্ট্রিজ মিনিস্টার ছিলেন, যিনি খুব নরসিংদী, যিনি হ্যান্ডকাফে মারা গেলেন। ঠিক আছে, আমরা যে কত খারাপ জাতি বুঝতেই পারেন। সো ওনার এখানে নরসিংদীতে তখন তো বলতো এরা যে আওয়ামী লীগের কেউ মারা গেলে জানাজা পড়ানোর লোক পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না। ওর এখানে লক্ষ লক্ষ লোক কেমনে হলো হুমায়ুন মজিদের এখানে? ইউ সি, সো পয়েন্ট ইজ দ্যাট দে আর দেয়ার, এবং অনেক বড় সংখ্যা তাদের। প্লিজ ডু নট ফরগেট দ্যাট দে অলসো হ্যাভ দি ব্যাকিং একটি এমন দেশের যাকে আপনি আপনার এখান থেকে সরাতে পারবেন না, জিওগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন না। 4060 না 600 কিলোমিটার বাউন্ডারি আপনার, ঠিক আছে? দে ইনস্টিটিউশনালি তারা সাপোর্ট করে, ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদেরকে এই জিনিসগুলি বুঝতে হবে। এই জন্য যদি আওয়ামী লীগের এই যে নোটিফিকেশন যেটা ইউনুস করেছিল, এই নোটিফিকেশন যদি আপনি তুলে নেন, ওদেরকে যদি আপনি ওপেন রাজনীতি করতে দেন, তাহলে এখন তো শেখ হাসিনা ইজ নট হিয়ার, শেখ হাসিনা তো আসা ইজ এই মুহূর্তে ডিফিকাল্ট, যতক্ষণ পর্যন্ত কোনো, বিকজ ওকে তো কনভিক্ট করে রেখেছে আইসিটি থেকে। সো কোয়েশ্চেন ইজ যে এই মুহূর্তে যদি আমরা আওয়ামী লীগকে এলাউ করি, তাহলে হয়তো দেশের শৃঙ্খলা ফিরবে। আপনি আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করে অনেক কাজ করতে পারবেন এই দেশে। না হলে ধরেন কালকে যদি আপনি টেম্পো আর এটা তুলতে চান, তাহলে তো আওয়ামী লীগ সাপোর্ট করবে যে তোমরা আন্দোলন করো, বাট ওদেরকে সাথে নিয়ে যদি করতে যান তাহলে লাভ হবে। বাট আপনি দেখেন, আপনি এরকম পারবেন না, সব কিছু একটা পলিসির মাধ্যমে করতে হবে। যদি আমি থাকতাম, প্রথমে তো আমি এইগুলির যে উৎস যেখান থেকে হয়, ম্যানুফ্যাকচারিং হয়, সেটা বন্ধ করো, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি কালকে বন্ধ করে দিলাম, তো সব রাস্তায় নেমে যাবে, লক্ষ লক্ষ লোক আছে, ঠিক আছে? আপনাকে একটা সিস্টেমে এনে জিনিসগুলি করতে হবে। ওইটা বন্ধ করেন, তারপরে আপনি আস্তে আস্তে ওই গ্যারাজগুলি বন্ধ করেন যেখান থেকে ইয়ে হয়, ইম্পোজ ট্যাক্সেস অন যারা এই কারোবার করে। এই যে সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন স্বাধীন সংলাপের আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।